আমরা জামাত বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা সংস্কার চাই, আমরা এই দেশে একটি সুস্থ সুন্দর সামাজিক নিরাপত্তা চাই, আমরা এই দেশে ন্যায় বিচার চাই, আমরা এই দেশে ইনসাফ চাই। আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সংগঠনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আনা যায়, তাহলে আমাদের মনে হয় আমাদের যারা শহীদ তাদেরকে আরেকবার শহীদ হওয়া লাগবে। বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলব নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন মেনে নিতে পারি না। প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু ডিপ ইমোশন থাকে। হিটলার মুসলিনের কথা বাদে দিলাম, আমরা ৭১-এর স্বাধীনতা দেখেছি, আমরা শেখ মুজিবের ইমোশন দেখেছি। মাত্র ৩-৪ বছরের মধ্যে কিভাবে এই স্বাধীনতাকে চিন্তা করা হয়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। ৭৪-এর এই এত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কীভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে অগণিত মানুষকে হত্যা করা হয়েছে, আমরা তা দেখেছি। আমরা দেখেছি সমস্ত পত্রিকা বন্ধ করে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছে। আমরা দেখেছি রক্ষী বাহিনী দিয়ে কীভাবে জাসদসহ ভিন্ন মতাবলম্বী অসংখ্য অগণিত নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে। তখন তো ভাই বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, কেন তাহলে এই বর্বর হত্যাকাণ্ড? এটি ছিল হিটলারের মতো ঠান্ডা মাথায় হত্যার হোলি খেলার এক উদুগ্র ইমোশন। শেখ কন্যা ফেসিস্ট হাসিনার ইমোশন আপনারা বিগত ১৬-১৭ বছর থেকে অবলোকন করেছেন, দেখেছেন কিভাবে নির্দোষ নিরপরাধ মানুষগুলিকে মিথ্যা সাক্ষী সাজিয়ে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আপনারা দেখেছেন শাহবাগের জনতার কোর্ট বসিয়ে সুপ্রিম কোর্টের রায়কে বদলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ক্রস ফায়ারের নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে র্যাব দ্বারা হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন আয়নাগরের হিটলারের সেই হিট চেম্বারের মতো কীভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, দেশের সম্পদ লুটপাট করে আমেরিকা, ইউরোপ, কানাডায় বেগম পাড়া তৈরি করা হয়েছে, আপনারা তাও দেখেছেন। আর কিভাবে এই বাংলাদেশকে ভারতের একটি দাসে পরিণত করেছে, এই ছিল শেখ পরিবারের ইমোশন। ভাইয়েরা আমার, আমাদের মতো শহীদ পরিবারের, আহত পঙ্গুদের পরিবারের একমাত্র ইমোশন হলো কান্না আর হতাশা। কান্না তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমাদের হতাশা, আমাদেরকে নিয়ে ভাবনার সময় এখন আর কারণ নেই, আমাদের নিয়ে চিন্তা করার সময় এখন আর কারণ নেই। তারা এখন লুটপাট নিয়ে ব্যস্ত, কেউ তাদের ১৬-১৭ বছরের বিলুপ্ত প্রায় দল গোছাতে ব্যস্ত, কেউ কেউ আবার এই সরকারকে দ্রুত ব্যর্থ করার, অকার্যকর করার, এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন নিয়ে ব্যস্ত। এই লক্ষ্যে তারা স্বৈরাচারী খুনি হাসিনা ও তাকে আশ্রয়দাতা তার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ অপচেষ্টা চালাচ্ছে। আপনারা দেখেছেন বিপ্লবোত্তর এই মাত্র ৬-৫ মাসের মধ্যেই প্রায় তারা আনসার লীগ, সচিব লীগ, বিচারপতি লীগ, হিন্দু লীগ, পাহাড়ি লীগ, স্কুল লীগ সহ নানা নামে বেনামে ব্যানারে আন্দোলন, খুন খারাপি, এমনকি রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হচ্ছে। এতে করে সরকারের প্রধান কাজ খুনি লুটেরা দুর্নীতিবাজ হাসিনার বিচার, রাষ্ট্র সংস্কারের কাজ চরম বাধার সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় আমাদের ভাববার সময় তাদের কোথায়, আমরা কার কাছে যাব? তাছাড়া তারা তো ভুলবেই, তাদের তো কেউ জীবন দেয় নাই, তারা স্বামী হারা হয় নাই, ভাই হারা হয় নাই, উপদেষ্টা পরিষদের মাঝেও তাদের এমন কোনো নজির নাই। তাদের আর এখন আর সেই ওই ওয়ান জাস্টিস, রিমেম্বার আওয়ার হিরোজ, এই সমস্ত স্লোগান তাদের এখন আর প্রয়োজন নেই। আচ্ছা ভাই, আপনারা বলেন, এই যে ছাত্র জনতার একটা বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, এটা কি শুধু একটা নির্বাচনের জন্যই হয়েছে? কখনো না। এটি একটি সংস্কার আন্দোলন। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া, খুনিদের, লুটেরাদের, ঘোষ দুর্নীতিবাজের বিচার ছাড়া আমরা কোনো নির্বাচন মেনে নেব না। আমি একজন শহীদের পরিবার হিসেবে প্রয়োজনে আমরা আবার আমরা মাঠে নামবো, আমরা আবার রাস্তা অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য সংগ্রাম করব। আপনারা রাজি আছেন? কোনো নির্বাচন না,
সংস্কার ব্যতীত কোনো নির্বাচন নয়, বিচার ব্যতীত কোনো নির্বাচন আমরা মানি না, আমরা মানব না। আমি আমাদের নেতৃবৃন্দের থেকে আমরা করবো সবাই একযোগে ঐক্যবদ্ধ হবে, আমরা এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই। সম্মানিত সুধীবৃন্দ, আমার সময় খুবই কম, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা কোর্ট কাছারিতে কেস করছি, কিন্তু আজ পর্যন্ত 30-35 জনের বেশি আর আমাদের কোনো আসামি এখনও ধরা হয় নাই। তাইলে কি হচ্ছে দেশে, রাষ্ট্রে কি হচ্ছে? আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের অনেক ভাই বোনেরা বাড়িতে থাকতে পারছে না, বিচারও হচ্ছে না, সংস্কারও হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা কোথায় যাব? কার কাছে যাবো আমরা? আমি জামাত ইসলামী এই সংগঠনকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ এরা এই আন্দোলনের পরবর্তী সময়ের সাথে সাথে আমার জানা মতে এমন কোনো পরিবার নাই যারা এই দেশের কাছে যায় নাই, এদের কাছে যায় নাই, এবং প্রত্যেক পরিবারকে তারা আর্থিক সহযোগিতা করে নাই, এবং প্রত্যেক পরিবারকে তারা মানসিকভাবে আর্থিকভাবে সাহায্য করে নাই। এমন কোনো একটা পরিবার আমার মনে হয় আমার জানা মতো নাই। ভাইরা আমার, আমরা জামাত বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা সংস্কার চাই, আমরা এই দেশে একটি সুস্থ সুন্দর সামাজিক নিরাপত্তা চাই, আমরা এই দেশে ন্যায় বিচার চাই, আমরা এই দেশে ইনসাফ চাই। আপনারা আমার সাথে রাজি আছেন ইনশাল্লাহ? কৃপা যে আজকের এই অনুষ্ঠানে আমার মতো মানুষ শহীদের বাবাকে এখানে বক্তৃতা দিতে পাচ্ছি, তবে এটা পেরেছি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী কারণে। কারণ আজকের যে শহীদ পরিবার, আমরা আজকে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীনতার রূপ দিয়ে গেছে, এইটার মর্ম, এইটার যে স্বকীয়তা, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি একমাত্র জামাত ইসলামীর মাধ্যমে। বাংলাদেশ আজ এই মজলুম দলটাকে এই 15 বছর তারা যেভাবে আন্দোলন করছে, সংগ্রাম করছে, পালিয়ে পালিয়ে এই স্বাধীন দেশে, তারা কি দেশে ট্যাক্স ভ্যাট কর দেয় না? অবশ্যই দেয়। কিন্তু তারা কি জন্য তারা আজকে পালিয়ে সংগঠন করতে হয়েছে, বা তারা নির্যাতিত নিষ্পেষিত কেন হতে হয়েছে? কারণ তারা করোনা রাজ্যের বিরুদ্ধে একমাত্র তারাই কথা বলছে বাংলাদেশে। আমাদের এই দেশটাকে আমরা স্বাধীনতা অর্জন করছি 1971 সালে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। আমরা 1971 স্বাধীন দেখেছি, 1952 ভাষা আন্দোলন দেখেছি, 1969 গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু জুলাই 2024 বিপ্লব এটা আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে, যখন ছাত্র সমাজ এই 17 বছর বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, তারা আজকে যখন তারা এই দেশের যুব সমাজ, আজকে ছাত্র সমাজ, আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে, তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। নির্বাচন, আমার বিরুদ্ধে অনুরোধ আপনাদের কাছে যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, পরিচিত হলে আমরা পিতা হিসেবে, আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে মাঠে যুদ্ধের ময়দানে নামবো ইনশাআল্লাহ। আজকে যে শহীদদের স্মৃতি আজকে আমরা হারিয়ে গিয়েছিলাম, আমাদেরকে আজকে পুনরুদ্ধার করছেন এই জামাত ইসলাম। সুতরাং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে, আমরা এই করোনা রাজ্য থেকে দেশটাকে স্বাধীন করতে হলে, আমি মনে করব একমাত্র জামাত ইসলাম বিকল্প আছে বলে আমি মনে করি না। তো আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার সন্তানকে যেভাবে হত্যা করছে ওই প্রসঙ্গে আর নাই যাই, কারণ এটা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে বহুবার আসছে। কারণ বাংলাদেশে যে এখন আমাদের ঢাকা মহানগরের আমিরে জামাত মহোদয় বলছেন যে প্রায় 1700 অধিক তারা সংরক্ষণ করছেন এই শহীদের, আরো পর্যায়ক্রমে বাড়বে। আমি মনে করি অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না। দেখেন আজকে আমাদের এই সংগঠন, আমাদের আজকে যে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র জামাত ইসলাম। কোনো লোক, কোনো সংগঠন, কোনো দল আমাদের কাছে যায়নি। একমাত্র তারা খুঁজে খুঁজে প্রত্যেকটা শহীদ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ, আর্থিক, সামাজিক বিভিন্নভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং করছেন। তো সুতরাং আমাদের এই শহীদ স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সংগঠনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আনা যায়, তাহলে আমাদের মনে হয় আমাদের যারা শহীদ তাদেরকে আরেকবার শহীদ হওয়া লাগবে। সুতরাং
আমি আজকের মানে বক্তব্যের মধ্য দিয়ে আমি আমার এই হলে সম্মানিত সকল অতিথিবৃন্দের বা সম্মানিত সকল উপস্থিতিবৃন্দের কাছে বিনীত অনুরোধ করবো যে আমরা এই সংগঠনকে কীভাবে সামনের দিকে নিয়ে যাব, সেই দিকে মনোযোগী হয়ে আমাদের স্ব স্থান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া, ফারহান ফাইয়াস, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। অত্যন্ত মেধাবী ছিল সে, তার অনেক সম্ভাবনা ছিল। আমরা তাকে হারিয়েছি। আমাদের পরিবার দীর্ঘদিন ট্রমাতে ছিলাম। আমার একমাত্র ছেলেকে হারিয়ে, আমার স্ত্রী এখনও প্রায় অসুস্থ। সর্বোপরি আমরা যে শোকে ছিলাম, এই শোককে আমরা এখন শক্তিতে পরিণত করে ফেলেছি। কেন করেছি ভাইজান জানেন? কারণ আমার ছেলেসহ যারা এই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা, এটার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা ৭১-এ আমার জন্ম, আমি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, বাট কি পেয়েছিলাম? আমরা একটা জাস্ট ভূখণ্ড পেয়েছি। আমরা কি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি? কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা সকলকেই আমি দেখেছি, তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে, তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? এবারে যে ২৪শে অভ্যুত্থানে যারা আমার ছেলেসহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ, ইভেন প্রায় ২২,০০০ আহত যোদ্ধা, তাদের এই যে ত্যাগ, আমি বলবো এই ত্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের তাবেদারি করতে চাই? সুতরাং এটা কোনো ক্রমেই হতে দেওয়া যায় না। আজকে দেখেন, সেই ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো ফেসিবাদীর দোষরোধ পেতে আছে। কি করে এই দেশে আবার থাবা মিলবে? আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সেই ফেসিবাদীর সেই রাক্ষসী হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে। আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝোলাবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনীতি দল, আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে, যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন, কেন? আপনারা সেই ফেসিবাদের মতন আপনারা কি আবারও এই দেশকে লুটিপুটি খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? এটা কিন্তু আমরা শহীদপুরের পক্ষ থেকে, আহত পরিবারের পক্ষ থেকে আমরা কেউ নিতে পারবো না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলবো যে আমার ছেলেসহ যারা শহীদ হয়েছে, তারা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল, যাতে করে এই দেশে কোনো অন্যায়, অবিচার, আপনার ব্যাংক লুট, জালিয়াতি, ইভেন তারা যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই। সেই জন্য আমি বলবো, আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন মেনে নিতে পারি না। আর আমি বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কামনা করা যায় না। সেই জন্য আমি বলবো, যারা ইসলামী সম্ভাবনা দল আছে, তাদের সাথে আপনারা একত্রিত হয়ে, আমরা একটা ছোট্ট বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানে এত ইসলামিক দল, আমরা কেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে পারি না? আমি আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান করব, আপনারা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্মিলিতভাবে দেশ গড়ার
কাজে লিপ্ত হন এই আহ্বান রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।